আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি যতই দাবি করুন না বাংলাদেশ শান্তি শৃঙ্খলার মধ্যে আছে এবং বাংলাদেশ আয়ত্তের মধ্যে আছে, তার দাবি হচ্ছে এইটা। কিন্তু আদৌ কি সেটা সত্যি? পাহাড় তো প্রায় হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। এখন পাহাড়ের চূড়ান্ত লড়াই হচ্ছে, আপনারা রোজই খবর পাচ্ছেন। আজকে সকালেও 6 জন আহত হয়েছে। অনেকগুলো গ্রুপ তো, আর এলাকাটাও ভিন্ন ধরনের পার্বত্য এলাকা। বাংলাদেশের মানুষ সবাই জানেন, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অঞ্চল পাহাড়টা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এই 3টে এলাকা জুড়ে হচ্ছে এই পাহাড়টা। আরও ছোটোখাটো অঞ্চল রয়েছে, আমি জানি না। এই পাহাড়ে এই 3টে, আমার যখন উত্তরাখণ্ড দিয়ে যখন যাবেন, দুদিকে পাহাড় আর মধ্যিখানে সরু রাস্তা, অথবা একদিকে নদী চলে গিয়েছে, তার গায়ে হচ্ছে রাস্তা, তারপরে হচ্ছে পাহাড়। এই জায়গাটা, এই রাঙামাটি অঞ্চলটা, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এলাকাটা, এটা হচ্ছে সরু রাস্তা, দুদিকে হচ্ছে আপনার মানে বন বাজার। আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য বলছি, বাংলাদেশের মানুষ সবাই জানেন, তারা ওখানে ঘুরতে যেতেন। এখন এইখানে লড়াইটা হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে। অনেকগুলো দল বিভক্ত হয়ে গেছে, কোনটা সরকার সমর্থিত আর একটা হচ্ছে আরাকান আর্মি সমর্থিত। আরাকান আর্মি সমর্থিত দলগুলো হচ্ছে আরাকান আর্মিকে সাহায্য করছে কেএনএফ আর ইউপিডিএফ, এই দুটো গোষ্ঠী তাদেরকে সাহায্য করছে। মানে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে তারাও আরাকান আর্মির সঙ্গে লড়ছে। আর উল্টো দিকে সরকার সমর্থিত, মানে জান্তা সরকার সমর্থিত সম্ভবত কেপিএফ বলে একটি ফ্রন্ট রয়েছে। কেপিএফ, আমি ফ্রন্টটা মনে আছে, বাকিটা মনে নেই। তারা এই জান্তা সরকারের হয়ে তারা ওখানে লড়ছে, পিছনে জান্তা সরকার রয়েছে। তারাই এয়ার স্ট্রাইকটা করেছিল এবং আবার এয়ার স্ট্রাইকটা শুরু হবে বলে শোনা যাচ্ছে। এখন এই যে আমি আগের দিন বলেছিলাম না, আরাকান আর্মিকে যদি আপনারা দেশ থেকে না বার করতে পারেন, তাহলে বাংলাদেশের ওপরে কিন্তু বিপদ সংকেত নেমে আসছে। কারণ দুটো দেশকে আপনার কথা দিয়েছে জান্তা সরকার যে তাদের সম্পদ সুরক্ষিত থাকবে। একটা হচ্ছে চীন, একটা হচ্ছে ভারত। ভারতের ওখানে কালাদান প্রজেক্ট রয়েছে, সেটাতে প্রচুর অর্থ বিনিয়োগ রয়েছে। এছাড়া বিভিন্ন পাইপলাইন রয়েছে, তেলের পাইপলাইন রয়েছে। আর চীনের রয়েছে রেয়ার আর্থ মিনারেলের জন্য প্রচুর খনন করার যন্ত্রপাতি এবং খননও হচ্ছে। ওখানে যদি কাজ ব্যাহত হয়ে যায়, তাহলে চীনের একেবারে বিলিয়নস অফ ডলার ভারতেরও যাবে, চীনেরও যাবে। সুতরাং দুই সরকারই, ভারত এবং চীন, দুই সরকারই মিলিতভাবে আরাকান জান্তা সরকারের ওপরতে প্রেশার তৈরি করছে। কিছুদিন আগে ওই জান্তা সরকারের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন, তারপরে তিনি চীনেও গেছিলেন, এখন খবর পাওয়া যায়। তারপরে তিনি চীনে গেছিলেন। চীনে গিয়ে শি জিনপিং এর সঙ্গে কথা হয়েছে, এখানে যেমন মোদিজির সঙ্গে কথা হয়েছে। তিনি কথা দিয়েছেন যে আপনাদের মানে যে অর্থ এবং সম্পদ সেগুলো সুরক্ষিত থাকবে। কিন্তু এই সুরক্ষিত রাখতে গিয়ে এখন এই যে লড়াইটা হচ্ছে, এই লড়াইটা আটকাতে গেলে এখন বাংলাদেশ সেনাবাহিনীকে ভেতরে ঢুকতে হবে। কিন্তু গতবারে যে অবস্থা হয়েছিল,
বাংলাদেশ সেনাবাহিনীর বোধহয় কয়েকজন শহীদ হয়েছিলেন, সঠিক খবর আমি জানি না, সত্যি মিথ্যে আমি জানি না। যতটুকু খবর আমি দূর থেকে পাই আমি তো আপনাদের বলি। আমি সবসময় বলি যে সত্যি মিথ্যে আমি জানি না। তো আজকে শুনলাম 6 জন আরো আহত হয়েছে। তাদের মধ্যে কোন দলের আছে এখানে সেটা বলা আমার পক্ষে মুশকিল। আর আহত যিনি হয়েছিলেন ওই আরাকান আর্মির আঞ্চলিক প্রধান, তিনি চট্টগ্রামে চিকিৎসা নিয়ে এখন ওখান থেকে তিনি ছাড়া পেয়ে উনি তার গোষ্ঠীর সঙ্গে থাইল্যান্ডের কোনো একটা বর্ডারে তিনি আশ্রয় নিয়েছেন। বিভিন্ন রাস্তা রয়েছে, তো ওই রাস্তা দিয়ে উনি বেরিয়ে গেছেন। কিন্তু মারপিটটা কিন্তু ক্রমশ বাড়ছে। এখন আগের দিনেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এইটা আরাকান আর্মিকে আটকাতে না পারে, এখন আরাকান আর্মি এতটাই সাহস হয়ে গিয়েছে, ওই জলকেলির পর তারা কিন্তু ভেতরে ঢুকে মানুষকে শাসাচ্ছে। আর ওখানে যারা বাসিন্দা আছে, পাহাড়ে কিছু বাসিন্দা আছে, আদিবাসী আছে, তারপর সাধারণ মানুষ রয়েছে, তারা এখন পোটলা পুটলি সমস্ত নিয়ে তারা এখন সমস্ত মেনল্যান্ডে চলে আসছে, মানে পাহাড়ে আর থাকতে পারছে না। আর এরাও করছে কি, এরাও ছেড়ে দিচ্ছে, কারণ সাধারণ নাগরিক মেরে তো লাভ নেই, যত ফাঁকা হয়ে যায় ওদের লড়াই করতে তো অসুবিধা হবে। আর যারা যাচ্ছে না তাদের ঘরে গিয়ে তাদেরকে বলে আসছে গুলি চলবে, তোমরা এখান দিয়ে বেরিয়ে যাও। ফলে দলে দলে লোক পাহাড় থেকে নেমে আসছে। মোটামুটি পাহাড়টা একেবারে একটা অশান্ত জায়গায় হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পাহাড় বাংলাদেশের হাতে কি থাকবে? সালাউদ্দিন সাহেব এ ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করেন না। তিনি এমন এমন কথা বলেন যেন বাংলাদেশ স্বর্গরাজ্যে বাস করছে। কিন্তু বাংলাদেশের একটা অঞ্চল যে বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে চলেছে, সে খবর কি তিনি জনগণকে বলেন? তিনি জনগণকে বলেন না। পুরো আপনারা বলেন না চাপাবাজি, পুরো চাপাবাজির সরকার, শুধু চাপা মেরে যাচ্ছে। মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথার ঝুড়ি বানিয়ে ফেলছে। এখন এই সমস্যার সমাধান করতে গেলে আন্তর্জাতিক মহলে কথা বলতে হবে, আন্তর্জাতিক মহলে লবি খাটিয়ে তাদের সাহায্য নিতে হবে, মায়ানমার সরকারের ওপরে প্রেশার দিতে হবে, আরাকান আর্মির সঙ্গে কথা বলতে হবে। কারণ ওখানে আবার আমেরিকা বলে দিয়েছে আমার ওখানে আরাকান করিডোর চাই। কিন্তু করিডোর চাই বললেই তো হবে না, করিডোরের অবস্থা তো খুব খারাপ। ওখানে বাংলাদেশে আর্মি ঢুকতেই পারছে না, তা করিডোর দেবে কি করে? চাই বললেই তো হবে না, এখন সেই আমেরিকার সঙ্গে তো কথা তো বলতে হবে। ব্রেনকি স্টেশনের শুধু কথা বলে তো লাভ নেই, কথা বলতে হবে আমেরিকায় গিয়ে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে কথা বলতে হবে। একদিন কথা বলতেন তো খলিলুর রহমান, এখন তিনি একটু বিষ নজরে পড়েছেন শোনা যাচ্ছে। সে মনে অনেক দুঃখ টুক্ষ নিয়ে কথাবার্তা বলে, সে বিশেষার কথাবার্তা বলেন না তিনি। তো যাই হোক, এখন তাহলে কথা বলবে কে? সেই কূটনৈতিক বুদ্ধি, সেই অ্যাগ্রেসিভনেস, মানে কথা দাবিয়ে কথা বলা, যেটা একটা সরকারের হয়ে যে দাবিয়ে কথা বলা, হ্যাঁ আমাদের এটা করতে হবে, আমাদের দিতে হবে, ওই এলাকা শান্ত করতে হবে, আপনারা সবাই সাহায্য করুন, এইটা বলার মতো কটা লোক বাংলাদেশে আছে? আমার প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু স্বীকার করছেন না যে তার দেশ একটা অংশ হারাতে চলেছে। এখন দেখুন, আপনারাই এখন ভাবুন যে চাপাবাজ সরকার আপনাদের কি অবস্থায় ফেলে দিয়ে গিয়েছে। স্বৈরাচার তো দূর হয়েছে, কিন্তু নতুন করে স্বৈরাচার এসে বসে গিয়ে আপনাদের জীবন সর্বনাশ করে দিয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি, খাদ্য সংকট, তারপরেতে আপনার কোম্পানি সব বন্ধ। বড় কঠিন দিন আসছে আপনাদের।
এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জুলাই জাদুঘর নিয়ে কেচ্ছা কাহিনীর যেন কোনো শেষ নেই। একের পর এক গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করছে, নতুন নতুন কাহিনী বেরিয়ে আসছে দুর্নীতির। আপনারা জানেন যে এই জুলাই জাদুঘর নির্মাণের জন্য সংস্কৃতি মন্ত্রণালয় থেকে 111 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে জানা গেল যে এর সাথে আবার যোগ হয়েছে খোদ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে 20 কোটি টাকা। এই যে 130 কোটি টাকার যেই লুটপাটের যে মহোৎসব, সেগুলো দ্বিধার্সে চললেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্তমান সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। কেন নিচ্ছে না? এই জাদুঘরের মধ্যে কি আছে, কি নির্মাণ করা হয়েছে? 100টি ডামি কবর, কয়েকটি ভাস্কর্য আর কিছু সাজসজ্জা, এই তো। এর সাথে 19টি ডকুমেন্টারি করা হয়েছে, প্রামাণ্যচিত্র। সেই 19টি ডকুমেন্টারির পেছনে ব্যয় হয়েছে নাকি 5,23,00,000 টাকা। নতুন করে 71 টিভি একটি সচিত্র প্রতিবেদন করেছে, সেখানে আরও চমৎকারভাবে এই তথ্যগুলো উঠে এসেছে। এক একটি ডকুমেন্টারির দৈর্ঘ্য 4 থেকে 5 মিনিট মাত্র, তাও স্রেফ ইন্টারভিউ নির্ভর। অধিকাংশই মানে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের স্বজনদের বক্তব্য। এইগুলো নির্মাণে 5,23,00,000 টাকা খরচ, প্রতিটিতে 27 লাখ টাকা। এই কাজগুলো কাকে দেওয়া হয়েছিল? মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানকে। সেই প্রতিষ্ঠানের খোঁজে নামে 71 টিভি। কাগজপত্রে যে ঠিকানা দেওয়া, সেই ঠিকানায় গিয়ে দেখা গেল অদ্ভুত একটা দৃশ্য। সেখানে এই নামে কোনো প্রতিষ্ঠান তো নেই, বরং যে ঠিকানা দেওয়া সেখানে চলে অটোরিকশার ব্যবসা। অটোরিকশা তৈরি করা হয়। ভলেন্টিয়ারদের খাবারের বিল দেখানো হয়েছে হাজার হাজার টাকার, কিন্তু একজন স্বেচ্ছাসেবীকেও পাওয়া যায়নি যিনি বলছেন যে না, আমাকে সরকারি খরচে দুপুরে খাওয়াটা দেওয়া হয়েছে। তারা কি বলছেন? কেউ দুপুরে বাসা থেকে খাবার নিয়ে আসেন, কেউ অন্য কোথাও গিয়ে নিজের খরচে খেয়ে আসেন। এই কিন্তু ভাউচার জমে গেছে পাহাড় আকৃতির এসব খাবারের বিলে। স্বেচ্ছাসেবকদের সম্মান হিসেবে দেওয়া হয়েছে নাকি 15 লাখ টাকা। অলরেডি উত্তোলন করে নেওয়া হয়েছে বিল ভাউচার দেখিয়ে। কাউকে কোনো টাকা দেওয়া হয়নি। এমনকি এই যে জুলাই জাদুঘরটি হচ্ছে, আপনারা জানেন কোথায় হচ্ছে? গণভবনে। শতাধিক জায়গার উপরে এই গণভবন, এই জুলাই জাদুঘর নির্মাণ করা হচ্ছে। সেটি নিয়েও তো প্রশ্ন যে এক জুলাই জাদুঘরের পেছনে এত পরিমাণ জমি বরাদ্দ কেন দিতে হবে? গণভবন তো প্রধানমন্ত্রীর বাসভবন। ইচ্ছে হলো আর দিয়ে দিলাম বরাদ্দ। আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর কতটুকু জায়গা নিয়ে গঠিত? জাতীয় জাদুঘর কতটুকু জায়গার উপরে প্রতিষ্ঠিত? যেটি বলছিলাম, সেই গণভবনের দেওয়াল ভেঙে ফেলা হয় 5 আগস্ট। তার বাউন্ডারিটা নির্মাণ করে দিয়েছিল গণপূর্ত মন্ত্রণালয়। অথচ এই বাউন্ডারির হিসাবটিও দেখানো হয়েছে যে জুলাই জাদুঘর কর্তৃপক্ষের মাধ্যমে নির্মাণ হয়েছে, খরচ দেখানো হয়েছে কোটি কোটি টাকা। শুধু খরচ নয়, এই যে একটা জাদুঘর বা বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানে যারা মহাপরিচালক থাকেন, তাদের মিনিমাম পদমর্যাদা থাকে যুগ্ম সচিব পর্যায়ের, অর্থাৎ যুগ্ম সচিব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের থেকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেখানে 71 টিভি জানাচ্ছে একজন ফটোগ্রাফারকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কালবেলা জানিয়েছিল যে এই জুলাই জাদুঘর, এখন সবাই দাবি করছে যেন 5 আগস্ট এটির উদ্বোধন করা হয়, কিন্তু এর আগে 2 বার উদ্বোধন করা হয়েছে। মজার বিষয় কি জানেন? ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে এই জানুয়ারিতেই চলতি বছরে তিনি উদ্বোধন করতে চেয়েছিলেন এবং উদ্বোধন করবেন, তখনই লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে। ভাউচার তুলে নেওয়া হয়েছে, ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেওয়া হয়েছে। ঠিক 1 মাস পর আবার ফেব্রুয়ারিতে এসে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে তিনি উদ্বোধন করবেন, তখন আর এক দফা লাখ লাখ টাকা খরচ।
2 মাসে সাংস্কৃতিক কর্মীদের পেছনে ব্যয় দেখানো হয়েছে 5,30,000 টাকা। কোন সাংস্কৃতিক কর্মী সেখানে কি পারফরমেন্স করলেন, কেন খরচ, কাকে দেওয়া হলো, কোনো হিসাব নাই, কোনো জবাবদিহিতা নাই। এর আগে মানব জমিন শুরুর দিকে একটি রিপোর্ট করেছিল, সেখানে বলা হচ্ছিল যে নির্বাচনের মাত্র 2 দিন আগে এই জুলাই জাদুঘরের নির্মাণ কাজ পরিচালনার জন্য একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে সভাপতি হিসেবে কে বসে যান ক্ষমতা দেখিয়ে? এই যে সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এই লোক সম্বন্ধে নতুন করে কিছু বলার রুচি ন্যূনতম আমার নেই। কতটুকু নির্লজ্জ হতে পারেন একজন চলচ্চিত্র নির্মাতা, কথিত সাংস্কৃতিক বোদ্ধা। এবং এটি পরিচালনার জন্য 96 জন লোক নিয়োগ দেওয়া হয় এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে, তড়িঘড়ি করে সময় বেঁধে দিয়ে, কোনো ধরনের লিখিত পরীক্ষা ছাড়াই ব্যবস্থাপক, উপপরিচালক, কিউরেটর, ডেপুটি কিউরেটর সহ অন্তত 6 জনের নিয়োগ দেওয়ার প্রক্রিয়া দেখা গেছে। আবার যে নানান পর্যায়ের কেনাকাটা, সেগুলো সরাসরি পর্যায়ে হয়েছে, একেবারে অনিয়মের মাধ্যমে হয়েছে। সেগুলো আবার কাদেরকে দেওয়া হয়েছিল, কোন কোন প্রতিষ্ঠানকে? তার নিজের এবং তার স্ত্রী, আর এক চলচ্চিত্র বোদ্ধা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, তার যারা ঘনিষ্ঠজন, বেনামি প্রতিষ্ঠান প্রত্যেকের, তাদের নামে প্রকল্পের কাজ ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছিল। এবং প্রত্যেকটি কাগজি প্রতিষ্ঠান। মজার বিষয় হচ্ছে, এসব বিষয়ে 71 টিভি যখন বর্তমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর বক্তব্য নিতে গেল, তার একটা প্রতিক্রিয়া জানার জন্য তার অফিসে যাওয়া হলো, তিনি কোনো কথা বলতে চাইলেন না, একেবারে অ্যাভয়েড করলেন। কেন? কি কারণে? কারণ তো ওটি যে ডক্টর ইউনূস এবং ইউনূসের যারা উপদেষ্টা এবং ঘনিষ্ঠজন, তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না, কোনো দুর্নীতির তদন্ত করা যাবে না, কোনো অভিযোগ উত্থাপন করা যাবে না। কেন করা যাবে না? আমরা তো খুব ভালো করে অনুমান করতে পারি। আর এই যে 1 নম্বরে অভিযুক্ত ব্যক্তিটি সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি তো গণমাধ্যমে ধরাছোঁয়ার বাইরে, ফেসবুকে লম্বা লম্বা বক্তব্য দিতে থাকেন, আদর্শের বুলি গপচাতে থাকেন, এবং এই যে নিয়োগ প্রক্রিয়া বা কেনাকাটা, এসব বিষয় নিয়ে আগডুম বাগডুম যা ইচ্ছা তাই লিখেছে নিজেকে জাহির করার জন্য ফেসবুকে। কিন্তু গণমাধ্যমে কোনো ধরনের সাক্ষাৎকারের চাননি। এই হচ্ছে জুলাই জাদুঘরের কেচ্ছা কাহিনী। এত একের পর এক কেচ্ছা কাহিনীর মধ্য দিয়ে 5ই আগস্ট এটি নাকি উদ্বোধন করবেন আমাদের প্রধানমন্ত্রী। কি আর করার, আমরা দেখতে থাকি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।